কি বলো লোকনাথদা? তুমি বলো না, সবটা আমার কাজ কি শুধু আমার একাই যাবে? দুর্নীতি বা চুরি ছাঁচড়ামো করে অন্তত পক্ষে ক্ষমতায় টিকে বেশি দিন থাকা যায় না। সেটা টিকে থাকতে হলে আরো বড় চোর হতে হয়। সেইগুলো আর কি, মানে সেইগুলো হচ্ছে ব্যাপার। এই যে পুরো ঘটনাটা যে আমরা ঘটেছি, এই যানটা অন্তর্জয়কার দন্তন আমার প্রায় জান বের করে দিয়েছিল। গাড়িটা যে ঘোরানোর যে জায়গাটা, হ্যাঁ, ওই মেকানিজমটা ও খুব ভালো জানে। আর এরকম হতচ্ছাড়া ছেলে, ও গাড়ি ঠিকমতো ধোয়ার কাজটা দিয়েছে সেটাই ঠিকমতো করতো না, তো চালাবে কি? ও কোথায় কখন এই পারুলের কাছে গিয়ে পৌঁছবে, সেটা হচ্ছে ব্যাপার। আমাদের এই গল্পে অনেক প্রধান চরিত্র আছে, তার মধ্যে লোকনাথদা সবার আগে, যাকে নিয়েই মেন গল্পটা চলছে আর কি। একটা মরার গাড়ির গল্প যেহেতু, স্বর্গরথ, এই স্বর্গরথের মেন ড্রাইভার এবং আমাদের সিরিজের মেন ড্রাইভার ইনি, এনার নাম বলহরি। তারপর আছে আরশিয়া পারুল, যে আমরা যে গ্রামটার গল্পটা বলেছি সেই গ্রামের যে গ্রাম প্রধান, মানে আমাদের বুদ্ধদা করেছে চরিত্রটা, সে বুদ্ধদার মেয়ে। বলহরির ছেলে মন্টা, পুষান, যে বেসিক্যালি ওরা দুজন একে অপরকে ভালোবাসে, যেটা গ্রামের যে হয় না প্রথম একটা প্রথম ক্রাশ বা প্রথম ভালোবাসা, এটা হয় স্কুল লাইফে পড়তে পড়তে, সেরকমই একটা কেমিস্ট্রি ওদের দুজনের মধ্যে দেখা যাবে। তা সেটা আবার বাবা জানতে পারে, বাবার সাথে ছেলের একটা অন্য কেমিস্ট্রি চলে সেটা নিয়ে। তো এইগুলো সব আমরা দেখবো আর কি গল্পের মধ্যে, এবং বাকিটা এবার আস্তে আস্তে লোকনাথদা বলো। হবু কিনা ঠিক নয়, কিন্তু মানে লোকনাথদা, হ্যাঁ সিজন 2 দেখা যাবে, কিন্তু লোকনাথদা ঠিক আছে, লোকনাথদা জেনে কিছু বলে না। মানে এই যে বৌমার কতটা পছন্দ, যদি ক্যারেক্টারের দিকে যাই। খুবই সুন্দর, খুবই পছন্দের ছেলে। আমার ভালো জিনিস বাগিয়েছে আর কি, যাকে বলে। ছেলের থেকে তো বেশি পছন্দের। ছেলে তো নচ্ছার ছেলে, মানে বাপকে মানে ওই গাড়িতে তুলে নিয়ে চিতায় জ্বালিয়ে দিতে পারলে বাঁচে। এরা একটা মনটা বলে ছেলে, যে আর ঘন্টা আরেকটা তো আরো একটু অতি পাকা ছেলে আছে। দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে, স্ত্রী আবার প্রডিউসারের স্ত্রী, ফলে সবটা নিয়ে আমাকে সামলাতে হয়েছে। মানে সেটা খুব মজার, মানে বলহরি চরিত্রটা খুবই মজার চরিত্র। কিন্তু তার মধ্যে হয় না যে একটা অদ্ভুত হতাশা আছে, ক্ষোভ আছে, রাগ আছে, দুঃখ আছে, আবার আনন্দও আছে। সাংসারিক জীবনে তার একটা অদ্ভুত আনন্দ আছে, ছেলেদের নিয়ে তার সংসার, এবং এই যে গোপন প্রেম সেগুলো জানে। কিন্তু আসলে যা হয়, আমাদের বাঙালি বাবারা যা হয়, যে ছেলে কিছু কর অন্তত, তারপর বাদবাকিটা কর, মানে পুরোটাই ওটার দিকে কনসেন্ট্রেট করলে যা হয়। মানে এই ক্ষেত্রে একটা জিনিস বলবো, মানে আমাদের এই গল্পে বাবা ছেলে দুজনে কিন্তু খুব রসিক। মানে রসিক এই কারণে, বাবার যখন প্রথমবার কাজ গেছিল তখন মনটা হয়ে গেছে, বাবার যখন সেকেন্ড টাইম কাজ গেছে তখন ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। যে কারণে মানে ওয়াইফও চায় যে যেন কাজে থাকে আর কি, নারী অকাজ হয় আর কি ব্যাপারটা। মানে তো আমাকে কাজে ফেরানোর দুটো লক্ষ্য ছিল, একটা যে রোজগার হবে, আর একটা বাচ্চা কাচ্চা না হয়, মানে ওই আর কি। যাই হোক, মজার স্ক্রিপ্টটা রয়েছে। তা এদের দুজনের কাজ খুবই আমার ভীষণ ভালো লেগেছে। মানে আমার এন্টায়ার কাজটা এত, মানে কাস্টিংটা এত ভালো হয়েছে। আরশিয়া তো আমি জানতাম না যে ভূতু, মানে ট্রেনে করে যখন যাচ্ছিলাম, আমি তো আসলে সিরিয়াল টিরিয়াল খুব একটা দেখিও নি। এবার ভূতু নামটা তো সবাই জানে আগে, ভূতু এইসব কতগুলো ক্যারেক্টার থাকে না, যাই খুবই লোকের মুখে ঘোরে। তারপরে ওর মাই বোধহয় ট্রেনে বললো যে ও তো ভূতু। আমার ভূতু, সে তো এইটুকুনি একটা বাচ্চা ছিল, সে ভূতু কি করে? আচ্ছা, যাই হোক, তারপরে বুঝলাম। হ্যাঁ, তা খুবই, ও ক্যামেরার সামনেও খুবই সাবলীল, খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে আমার। আর পুষণ পাকাকে তো আমি অনেকদিন ধরেই চিনি, ফলত হ্যাঁ পুষণ ডেঞ্জারাস। ওর হাসিটা দেখেছো? হাসিটা দেখলে বুঝতে পারবে এর মধ্যে কত কিছু লুকিয়ে আছে। না, পুষণ খুবই ভালো, মানে অনেক ছোটবেলা থেকেও কাজ করছে থিয়েটারের সঙ্গে, এবং মানে শিক্ষিত অ্যাক্টর যেরকম হয় না, সেরকম পুষণ একজন খুবই শিক্ষিত অ্যাক্টর। চেষ্টা করে নিজেকে নানান রকম কাজ করার জন্য, এবং স্ট্রাগলও করে। ওর কথা মতন যে ও সত্যি সত্যি মানে কাজের জন্য নানান কিছু করে বেড়ায়। শেখার আগ্রহ মারাত্মক, অনেক এক্সপেরিমেন্টাল কাজে, যা আমি থিয়েটারের ক্ষেত্রেও দেখেছি, নানান রকম এক্সপেরিমেন্টাল কাজে ও ঢুকে পড়ে। ফলে ওই লড়ে নেওয়ার ক্ষমতাটা ওর আছে, ইচ্ছেটা আছে। ওর সাথে কাজ করে আমার ভালো লাগে, অনেকটা ভালো সময় কাটে ওর সাথে। এইটুকু আমার পুষণ সম্পর্কে বলা। আর অভিনয় ও যা করেছে সেটা এত, আমরা ইম্প্রোভাইজ করেছি, সেগুলো এত কুইক রিয়াকশন, সেগুলো পুষণের দ্বারাই সম্ভব হয়। মানে এত ভালো, আসলে থিয়েটারে এত ভালো কাজ করে, ফলে তো সেই কেমিস্ট্রিটা আমাদের তৈরি করতে খুব সাহায্য করেছে।
পুষণ সম্পর্কে আর বেশি কিছু বলবো না না। না না, কত বলবে। এবং আর যারা ছিল আমাদের সঙ্গে, যে আমার স্ত্রীর পার্ট দিশা করেছে, সে খুবই নতুন কাজ, মানে সিরিয়াল করতে সম্ভবত ওটিটিতে বোধহয় প্রথম কাজ করলো, খুবই সাবলীলভাবে কাজ উতরে দিয়েছেন, খুবই ভালো। তাছাড়া প্রদীপ ছিল, প্রদীপ ধর, তরঙ্গ, আমাদের থিয়েটারের বন্ধু তরঙ্গ, দুর্বার, বুদ্ধদা, এই পুরো এন্টার কাস্টটার সঙ্গে কাজ করে, অসীম দা, হ্যাঁ, এই পুরো কাস্ট করে মানে আসলে সবাই আমরা একটা বন্ধু সার্কেলের মধ্যে তো, এবং এটা পুরো আউটডোর লোকেশনে একসাথে থাকা, প্রায় 11 দিন ধরে আমরা কাজ করেছি। এই সবটা মিলে এত আনন্দ হয়েছে, এত এনজয় করেছি, আর টেক্সটার মধ্যে এত রস ছিল, এত উপাদান ছিল, আর লোকেশনটা মানে ক্যামেরা ফেললেই ফ্রেম হয়ে যাচ্ছে, এত সবুজ, এত এত চারিদিকে এত খোলামেলা নদী, পুকুর, কুয়ো, মাটির নিকোনো দেওয়াল, উঠোন, এইগুলো মানে অদ্ভুত, মানে তুলসী মঞ্চ, একটা গ্রামের চত্বরে একটা শিব মন্দির, এই 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 সবটাই আমরা পেয়েছি। ফলে একদম টেক্সটের সঙ্গে যেন ধুলোমাটি কাদার সঙ্গে একটা মিশেল তৈরি হয়েছে, আর তার সঙ্গে আমরা মিশে যাওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা সফল হয়েছি সেটা, ওদের কাজ দেখে আমার ভালো লেগেছে, আমার যারা এন্টার কাজ, আমি কি করেছি আমি তো বুঝতে পারছি না, তবে অরিজিতের প্রশ্রয় বা ইনপুটস বা যেগুলো যেগুলো পেয়েছি, আশা করছি আমাদের কাজটা খুবই মনোগ্রাহী হয়েছে, এটুকু বলতে পারি। তবে এই মানে পর্দার বাবাকেও আমি বুঝতে পারছি, যা ভীষণ রসিক, মানে খুব প্রোটেক্টিভ নয়, যেটা হয় আমরা এরকম জায়গায় দেখি। বাস্তবে বোধহয় এরকম একজন সিনিয়র পেলে কাজটা অনেকটা ভালো হয়ে যাবে। হ্যাঁ একদমই একদমই। তিনি শেখাবেন হ্যাঁ, এবং ভালোটা ভালো বলবেন, এটা খুব হুম ইম্পর্টেন্ট, হুম হুম। তাই না? অবশ্যই, মানে একটা হচ্ছে যে একজন অভিনেতা যখন আরেকজন অভিনেতার প্রশংসা করে, সেই প্রশংসাটা মানে খুব আনন্দের একটা প্রশংসা, আর সেটা কখনোই মিথ্যে নয়, সেটা মানে দারুণ একটা পাওয়া সেইটা। আর লোকাদার হচ্ছে আমরা ফ্যান, লোকাদা হচ্ছে আমাদের ইন্সপিরেশন, মানে এবং আরেকটাও যে ব্যাপার যে আমাদের যেরকম দেখতে, সেইটা সেটা আমরা হিরো। সেটাতে আমরা একদম হিরো। তো লোকাদার সাথে আমি আগেও কাজ করেছি, লোকাদার আমি বহু কাজ দেখেছি এবং আমি খুব ফলো করি লোকাদার অভিনয়। সেইখান থেকে আমাদের প্রচুর অভিনয়ের খুঁটিনাটি একদম মানে না বলা অবস্থাতেই বেরিয়ে আসে। সেটা খুব মজার একটা অভিজ্ঞতা লোকাদার সাথে কাজ করার। অরিজিৎদার সাথে আমার মানে অরিজিৎদার ডিরেকশনে আমার প্রথম কাজ, কিন্তু অরিজিৎদার সাথে আমি আগে কাজ করেছি। খুব মানে একটা দাদা ভাই বন্ধুত্ব রয়েছে অরিজিৎদার সাথে, সেইটা একটা খুব ভালো লাগার জায়গা। প্লাস এরম একটা গল্প ডেভেলপ করেছে, মানে এটা একটা দুর্দান্ত গল্প, সেটা এমন ভাবে সাজিয়েছে আর যেখানে নিয়ে গিয়ে ফেলেছে আমাদের, সেইটা একটা অপূর্ব ব্যাপার। আর আরশিয়ার সাথে আমার প্রথম কাজ, আরশিয়াকে আমিও ওই ভূতুতে প্রথম দেখি, তারপর একদম সবার মতো অবিশ্বাস যে হতেই পারে না, এত বড় কি কখন হয়ে গেল। তো সেখান থেকে কিন্তু খুব খুব মজার একটা অভিজ্ঞতা। আর আরশিয়া হচ্ছে মানে একটা সেটে একটা বাচ্চা মেয়ে যাকে সবাই সামলে রাখছে, আর মানে পৃথিবীর কোনো খারাপ যাতে ওর অব্দি না পৌঁছায়, সেরকম একটা, সেরকম অবশ্যই সেরকম একজন মানুষ। খুবই খুবই মজার একটা কাজ হয়েছে। তবে আশিয়া যেটা এই ধরনের চরিত্র বোধহয় প্রথমবার, মানে এই যে যাপনটা যেখানে আমরা দেখবো, এই জীবনযাপন, এই ক্যারেক্টারটা, এই চরিত্রটাই প্রথমবার, তো সেটা কেমন লেগেছে বা কতটা কঠিন ছিল আশিয়ার জন্য সেটা? খুবই ভালো লেগেছে, কারণ এরকম চরিত্র আমি আগে কোনোদিনও করিনি, আর আমার ওয়েব সিরিজ এটা প্রথম কাজ। তো সিরিয়ালের থেকে অনেকটা আলাদা হয় একটা ওয়েব সিরিজ বা একটা সিনেমায় কাজ করা। তো আমি সেই অ্যাসপেক্টটা আমার খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না। তো সেটা আমার একটা এক্সাইটমেন্ট ছিল যে কি করে করতে পারবো, কি করে কি করতে হবে আমাকে, অ্যাকচুয়ালি কি করে আমি আমার ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে পারবো। তো সেটা একটা এক্সাইটমেন্টের জায়গা ছিল। আর শেখার, যেটা এই চরিত্র থেকে অনেক শেখার আমি অপরচুনিটি পেয়েছি। এমনি যে কোনো কাজেই শেখা যায়, অ্যাক্টিং এ বা যে কোনো কাজেই একটা শেখার একটা এন্ডলেস অপরচুনিটি থাকে, কিন্তু তার উপর থেকে যদি এরকম আমি গুণী মানুষদের সঙ্গে কাজ করি, তাহলে শেখার আরো একটা মানে একটা এক্সট্রা লেভেল থাকে। তো কিরম করে ডায়লগ বললে বেশি ভাল লাগবে বা কোন জায়গায় কতটা পজ দিলে বেশি ইম্প্যাক্টফুল হবে, সেই সব শিখিয়ে দেওয়া, সেটার জন্য আমি খুব গ্রেটফুল। আচ্ছা, যে স্বর্গরথ বললেই মানে প্রথমে একটা বাও, এরকম একটা গাড়ি স্বর্গে যা, মানে প্রথমে মনে হয় না যে আসলে কি গাড়ি, পরে বুঝলে বা দেখলে ও না না ঠিক আছে এই গাড়ি দূরে থাকতেই ভালো। এরকম জীবনে কোন কোন জিনিস হয়েছে, একটা এরকম কিছু যেটা শুনে মনে হচ্ছে বাও, তারপর গিয়ে বাস্তবে দেখলাম
এটা চাই না, বুঝে চাই। ওই তো তুমি ঘুরে ফিরে তো সেই বিয়ের কথাই বলবে, বুঝতে পারছি। আহা কি দিল্লি কা লাড্ডু, তুমি এমন ভাবে প্রশ্ন করছো, জানি তুমি ওটাই ঘুরে ফিরে আহা কি স্বাদের বিয়ে করিলাম, তারপর কি দেখিলাম, সেরকম না। আমরা খুব ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি, সেরকম না না। আমার জিনিসের ক্ষেত্রে এরকম হয়, দোকানদার এরকম হয়তো প্রেমের ক্ষেত্রে না, আর কি হয়, করা হয়। যাবে? এই হ্যাঁ, একে ভালো এই কিছুদিন আগে চোখের একটা খুব ভালো ডাক্তারের কাছে গেলাম, ভাবলাম চোখটা সেরে যাবে, তেমন এখনো সারছে না। ফলে কি আর করবো, মানে এরকম তো হয়। তবে হ্যাঁ, এইটা প্রসঙ্গ খুব সিরিয়াস নোট একটা দেওয়া দরকার যে এই প্রজেক্টটা আমরা যখন হাত দিই তখন আমরা এর আগে আমি আমি এর আগে একটা কাজ করেছিলাম এই প্ল্যাটফর্মে, এইটাই ফেলুমিত্তির লেন। সেটাও খুব মজার একটা, খুব ভালো একটা প্ল্যাটফর্মে, এইটি ওদের কথা অনুযায়ী খুবই ভালো। সেটা একটা স্ক্রিনিং হয়েছিল SRFTI-তে। তো সেখানে আমরা সকলেই ছিলাম। সেখানে মিসেস সুরানা ম্যাম ছিলেন, ঈশিতা ছিল। ঈশিতা এবং সুরানা ম্যামের সঙ্গে আমার নানান রকম কথা হয়েছিল দেখার পরে, তাদের নস্টালজিয়া, তাদের ছেলেবেলায় কাটা, পরে এত রিলেট করেছিলেন। ফলে সেটা নিয়ে অনেক আড্ডা, সেই দিনই এই স্ক্রিপ্টটা সম্পর্কে একটা কথা হয়। সেটাই আস্তে আস্তে অনেকগুলো পর্ব পেরিয়ে আমরা এখানে আসি। কিন্তু আজ মানে দুর্ভাগ্যবশত মানে ঈশিতা আমাদের মধ্যে নেই। মানে এইটার খুব একদম বেসিক লেভেলে ঈশিতার একদম নারিশমেন্ট ছিল, মানে ওই ব্যাপারটাকে খুব করেছিল, যত্ন করেছিল, এবং আমাকে তখনই সিলেক্ট করেছিল যে লোকাদা এই চরিত্রটা করবে। ফলে এটা বলতে খুব খারাপ লাগছে আজকে ও নেই। যদিও কাজটা এগিয়ে যাচ্ছে, ওর নিজস্ব চিন্তা ভাবনা এই প্ল্যাটফর্মে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা একটা খুব ভালো দিক। আর এই যে পুরো ঘটনাটা যে আমরা ঘটেছি, এই জানটা অন্তর্জয়কার দন্তন, আমার প্রায় জান বের করে দিয়েছিল, মানে বর্গজয়কার দন্তন না, সেটা হচ্ছে মানে গাড়িটা স্ক্রিপ্টে লেখা আছে একটা খুব কম পয়সায় ভাঙাচোরা গাড়ি, সেটাকে কোনো রকম তাপ্তি দিয়ে বিক্রি করেছে। কিন্তু সেটা আক্ষরিক অর্থেই যে একটা ভাঙাচোরা গাড়ি, সেটা স্টিয়ারিং যদি ঘোরাই তো স্টিয়ারিং চাকা ঘোরে না, ব্রেক চাপলে ঠিক মতো থামে না, এরকম একটা গাড়ি নিয়ে আমরা পুরো শ্যুটটা করেছি। ফলত যা হওয়ার হয়, মানে 3বার বোধহয় মেকানিক অনেক দূর ঘন্টা 3 পরে তিনি ফিরে এসে 3বার এরকম 2-3বার অন্তত ঠিক করেছে। মানে তার- সবচেয়ে ট্যান্ট্রাম গাড়িটা ছিল বাবা, মানে স্ক্রিপ্টের প্রতি এত লয়াল ছিল প্রোডাকশন, মানে একদম লড়ঝড়ে গাড়ি, তো লড়ঝড়ে গাড়ি দিয়েছে। সেটা উলুবেড়িয়া না কোথা থেকে যেত, আসতে যাওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ, তো ওইটা 2 সিটারের একটা গাড়ি। সেখানে আবার 4 জন বসতে হবে, মানে আমার স্ত্রী বসবেন, দামড়া একটি ছেলে বসবে, আর একটা ছোট ছেলে বাচ্চা, কিন্তু সে আবার বহরে অনেক বড়, ঘন্টা। ফলে এই নিয়ে ওই একটা সিটে 3 জন, কেউ তেলের ট্যাঙ্কের উপর বসে আছে, এইসব করে টোরে ওই গাড়ি নিয়ে নানান রকম মজা আছে। মানে সেটা দেখতে খুব ভালো লাগবে ভীষণ ভাবে, কিন্তু চালাতে গিয়ে একটু অসুবিধা হয়েছে। সেটা পুরো এন্টায়ার প্রোডাকশন টিমই একটু বুঝতে পেরেছে, এবং তাদের একটা সমস্যা হয়েছে। কিন্তু আমরা যা হয় ওইখানে এমন একটা জোনে ঢুকে পড়েছি যে ওই সমস্যাগুলো কোনো সমস্যাই হয়নি। ফলে এই গাড়িটা নিজস্ব একটা ছাপ রেখে যাবে এই পুরো সিরিজটায়, সেটা আমরা প্রতি পদেই বুঝতে পেরেছি আর কি। কিন্তু শুধু বাবাই গাড়ি চালিয়েছে নাকি ছেলে একবার একটু দায়িত্ব নিতে? না, বাবা চালিয়েছে যখন ক্যামেরা চলেছে, তারপর যখন চলে গেছে ক্যামেরা বন্ধ, এবার ফেরার পথটা আমাকে চালাতে হয়েছে। গাড়িটা যে ঘোরানোর যে জায়গাটা, হ্যাঁ, ওই মেকানিজমটা ও খুব ভালো জানে। আর এরকম হতচ্ছাড়া ছেলে, ও গাড়ি ঠিকমতো ধোয়ার কাজটা দিয়েছে, সেটাই ঠিকমতো করতো না, তো চালাবে কি? ও কোথায় কখন এই পারুলের কাছে গিয়ে পৌঁছবে, সেটা হচ্ছে ব্যাপার। গাড়িতে কতক্ষণে পারুল হ্যাঁ, গাড়ির থেকেও নারীতে বেশি আসক্ত হয়েছিল আর কি, ব্যাপারটা হচ্ছে এই ব্যাপার। একই নারী, সেটা বলে হ্যাঁ, একই নারী। বেশ ঠিকই আছে। তো আপাতত তো চারিদিক সরগরম, সেই বিষয় নিয়ে তোমরা কি কিছু বলতে চাইবে? মানে এই যে সরগরম, এটা ভালো নাকি খারাপ, কি মনে হয়? মানে অনেকেই ভাবছেন দারুণ কিছু বদল, অনেকেই ভাবছেন যেখানেই ছিলাম সেখানেই থাকবো। সেটা কি মনে হয়, মানে এত কিছু বদল পরিবর্তন? কি বলো লোকনাথ দা? তুমি বলো না, সবটা আমার ঠিক আছে। কাজ কি শুধু আমার একাই যাবে? না, সেরকম ব্যাপার নয়। মানুষ আশাবাদী। একটা সরকার যখন বদল হয় তখন তো অনেক মানুষের প্রত্যাশা নিয়েই তারা সরকারে আসে। এর ফলে অনেক মানুষ প্রত্যাশা রেখেছেন। বিগত সরকারের নানান রকম ভুল ত্রুটি, দুর্নীতি যা আছে সবগুলোকে ধরিয়ে দিয়েছেন, একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে দুর্নীতি বা চুরি ছাঁচড়ামো করে অন্তত পক্ষে ক্ষমতায় টিকে বেশি দিন থাকা যায় না। সেটা টিকে থাকতে হলে আরো বড় চোর হতে হয়। সেইগুলো আর কি, মানে সেইগুলো হচ্ছে ব্যাপার। মানে সেটা ততটা হাত পাকাতে পারেনি, মানে অন্ততপক্ষে 25 বছর থাকার মতো। ফলে আমরা আশা করব যে ইন্ডাস্ট্রি যেন রাজনীতি থেকে দূরে থাকে, জীবন জীবিকার উপরে যেন রাজনীতির মানে
অকারণ হস্তক্ষেপ না থাকে। কারণ রাজনীতি বিষয়টা হচ্ছে মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। সেখানে যদি মানুষের জীবন জীবিকার প্রশ্নে আঘাত আসে, সেই রাজনীতি আমরা বর্জন করবো, এটা হচ্ছে মূল কথা। আমি সেই রাজনীতি পক্ষে থাকি, যে দলের পক্ষে বা বিপক্ষে থাকে যাই থাকুক, মানুষের পেটে লাথি মারা যে কোনো ফ্রন্টে হতে পারে, আমাদের ইন্ডাস্ট্রি হতে পারে, যে কোনো কাজ, একটা শ্রমজীবী মানুষ হতে পারে, একটা কৃষক হতে পারে। আমরা সরকারের কাছে বা আমাদের সরকারে যারা আছেন, এই ইন্ডাস্ট্রিরই লোক আছেন, রুদ্র আছে, পাপিয়াদি আছে, রূপাদি আছেন, ফলে এরা যদি একটু দায়িত্ব নেন, আমরা আশা করব যে জঞ্জাল বা যে জঘন্য ঘটনাগুলো আমাদের ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে ঘটে গেছে তার থেকে উত্তরণ হবে। যদি না হয় তাহলে আমরা ব্যর্থ হব, আবার হতাশ মনোরথে আবার আমাদের মতো আবার নিজেদের গর্তে লুকিয়ে পড়বো, আবার ভয় পাবো, আবার কোনো কথা বলবো না, আবার চুপচাপ যদি কাজ পাই কাজ করব, এইরকম মানসিকতা আবার তৈরি হবে। সেটা তো ইন্ডাস্ট্রির পক্ষে কাম্য নয়। ফলে এইরকম একটা ইন্ডাস্ট্রি খোলামেলা আবহ থাকলে নানান রকম প্রডিউসাররা আসবেন, তারা টাকা ঢালবেন, প্রচুর লোক কাজ করবে। ইন্ডাস্ট্রি আক্ষরিক অর্থে যে ইন্ডাস্ট্রি হয়ে ওঠার যে সম্ভাবনা থাকে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নামেই ছিল। কারণ 136টা ছবি থেকে একটা বছরে যখন 36টা ছবিতে নেমে আসে, তারপরও সেখানে লুকিয়ে চুরি ছবি করতে হয়, তখন তো বোঝা যায় ইন্ডাস্ট্রির কঙ্কালটা নড়বড় হয়ে গেছে। ফলে আমরা প্রত্যাশা নিয়ে বাঁচি, আশাবাদ বাঁচে। তো আমার কাছে, আমার কথা সবারই তাই, যে কাজটা সুষ্ঠুভাবে হোক, সেখানে অকারণ রাজনৈতিক হস্তক্ষেপ একদম ত্যায্য করা উচিত। ইন্ডাস্ট্রি মতো চলুক, তাতে ভালো লোকের আগমন ঘটুক, কাজের লোকের জন্য জায়গা থাকে। অকাজের লোক ভিড় করে তো লাভ নেই, প্রচুর অকাজের লোক, নানান রকম দেখা যাচ্ছে যে অকাজের লোকেরা এসে নানান রকম কথা বলছে, বিবৃতি দিচ্ছেন, সেগুলো খুব একটা কাজের হচ্ছে না, সেটা ইন্ডাস্ট্রির স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো হবে না। কাজের লোকেরা যেন যোগ্য সম্মান পায়, তারা কাজ পায়, তাদের রেমুনারেশন পায়, সবটা মিলে প্রডিউসাররা নতুন কাজ নিয়ে আসুক, ইন্ডাস্ট্রিটা বাড়ুক, বাড়লে মানুষের কাছে পৌঁছবে, কাজ হবে, মানুষের রুটি রুজির অন্তে একটা সংস্থান, একটা স্থির সংস্থান হবে। এটুকুই আমার কামনা, বাসনা, প্রত্যাশা। আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি যারা আছেন তাদেরও এই দায়িত্বটা হওয়া উচিত যে অকাজের লোকদের আমরা আর একদম জায়গা একদম করতে একদম সবাই মিলে তাই তো। important, তাই না? যে কোনো মানে রাজনীতিতেও অকাজের লোককে রাজনীতিতে এনে লাভ নেই। আমাদের অভিনয় বা টেকনিশিয়ানদের অকাজের লোক ভিড় বাড়িয়ে লাভ নেই, তাতে অযথা বিশৃঙ্খলা তৈরি হয়, অযথা মন কষাকষি তৈরি হয়, দলাদলি, মানে কি বলবো, কাদা ছোড়াছুড়ি এইসব চলে। মানে আমাদের তো অর্ধেকটা সময় চলে গেলো কাদা ছোড়াছুড়িতেই। কে কার পক্ষে, কে কার লবি, কে কার বিরুদ্ধে, কে কোন সুপারস্টার, কোন মেগাস্টার, এই নিয়ে লড়াইটা চলছে একটা ইন্ডাস্ট্রিতে। এটা তো হওয়ার একটা টেক্সট নিয়ে আলোচনা হচ্ছে না, কোন ধরনের কন্টেন্ট মানুষ চাইছে, সেইটার দিকে কোনো খেয়াল নেই। আমরা শুধুমাত্র ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতেই বিশ্বাস করে যাচ্ছি, বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, এরকম একটা পরিমণ্ডল তৈরি হয়ে গেছে। আমার ছোট একটা কথাই বলার আছে, যে যেটা লোকনাথদা বললো যে আমাদের যে ইন্ডাস্ট্রি এমনি খুবই ছোট একটা ইন্ডাস্ট্রি, এবং কাজ কমে গেছে এখন আগের থেকে অনেক বেশি। তো আমার মনে হয় মার্কেট আরো খুলে দেওয়া উচিত, প্রচুর লোকজন আসুক যারা কাজ জানে। আমাদের এসআরএফটিআই থেকে পড়াশোনা করছে লোকজন, বিভিন্ন ফিল্ম স্কুল খুলে গেছে এখন, এফটিআই থেকে অনেকে এখানে কাজ করতে আসে। সাউথের কাজ আগে প্রত্যেক মানে আসতো, খুব ঘন ঘন আসতো, এখন সেটা প্রায় বন্ধের দিকে। বাইরে থেকে যে হিন্দি অ্যাডগুলো আসতো সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তো এগুলো যাতে আরো ফিরে আসে তার দিকে নজর দেওয়া উচিত, এবং আমার মনে হয় মার্কেট খুলে গেলে কাজের লোক এমনিই আসবে, এবং কাজের লোক আসলে যদি ঠিকঠাক করে কাজের লোক আসে, অকাজের লোকরা কিন্তু এমনিই বেরিয়ে যাবে। আমার মনে হয় কাজের স্কোপটাকে ওপেন করে দেওয়া উচিত। প্রডিউসাররা বাঁচলে আলটিমেটলি টেকনিশিয়ানরা বাঁচবে, এবং একটা ভালো কাজ করতে গেলে টেকনিশিয়ানদের দরকার হয়। মানে আমি যখন একটা কাজ করতে যাবো, অনেকের একটা ভয় থাকে যে টেকনিশিয়ান কম নিয়ে কাজ করবে, বা এইটা নিয়ে কম নিয়ে কাজ করবে। মিনিমাম কাজ করতে গেলে, একটা ছোট কাজ করতে গেলেও টেকনিশিয়ান লাগে, টেকনিশিয়ানের প্রয়োজন আছে, এবং টেকনিশিয়ান ছাড়া কাজ হয় না। সো কাজ করতে গেলে টেকনিশিয়ান লাগবেই, এবং সেটা এনশিওর করার দায়িত্ব, সেটা দায়িত্ব কিন্তু প্রডিউসারের বলা। হ্যাঁ, তো আমার মনে হয় ওটাই, যে মার্কেট ওপেন হয়ে গেলে প্রচুর লোক আসুক, কাজ করুক, মানে কাজের লোকরা ঢুকে গেলে অকাজের যারা বেনজল আছে তারা এমনি বেরিয়ে যাবে। তো হ্যাঁ, এই প্রসঙ্গেই বুঝি, মানে ওর সাথে একটা কাজ করেছিলাম, মানে আমরা অভিনেতা হিসেবে মানে নিজেদের অনেক সময় চোরের মতন থাকতে হয়। মানে এই যে গুপি শুটিং যে কথাটা আসে না, তো অরিজিতের একটা শুটিং একদিন খুব কম একটা ইউনিটের লোক লাগবে, বোঝা যাচ্ছে যে ওখানে কিচ্ছু নেই, একটা দুটো লোক থাকবে, একটা ক্যামেরা, একটা বোঝালে হবে। সেটা আমরা কোনো একটা জায়গায় শুট করতে গেছি, সেখানে শুনছি যে আরেকটাও গুপি শুটিং হচ্ছে, ফলে দুজনকে দেখে লুকোচ্ছে, মানে ও ওদিকে লুকোচ্ছে, ওরা ভেবেছে এই ফেডারেশনের লোক, ও ভাবছে আমরা ফেডারেশনের লোক, এইসব নিয়ে এইটা তো কাম্য নয়। মানে এইটা আসলে টেকনিশিয়ানদের পক্ষে কথা বলার একটা সেন্টিমেন্টাল গ্রাউন্ড আছে। সত্যি তারা সবচেয়ে বেশি ডিপ্রাইভড হয় ইন্ডাস্ট্রিতে, আমরা অনেক প্রিভিলেজ জায়গায় আছি,
ফলে তাদের নিয়ে কথা বললে এমনিতেই মানুষ, যে কোনো মানুষই হোক না কেন, কথা বললে একটা প্রায়োরিটি পেয়ে যায়। কিন্তু তাদের অভাব অভিযোগ বিস্তর লেভেলে আছে, আমরা চোখের সামনে দেখিও। সেই সমতাটা যেন আসে, তাদের জন্য সত্যি সুষ্ঠুভাবে তারাও কাজ করতে পারে, এটাই আমাদের কাছে কাম্য। মানে শুধুমাত্র একটার প্রডিউসার ডিরেক্টরের তো ফিল্ড নয়, এটা একদম এটা একটা সামগ্রিক ইন্ডাস্ট্রি, একটা নিচু স্তর থেকে উঁচু স্তর, মানে হায়ারকি সবটা মিলে যেন একটা সমতায় আসে। মানে খুব একটা হায়ারকি দিয়ে এটাকে জাস্টিফাই করা যাবে না। সব মানুষ যেন সমানভাবে সুযোগ পায়, তাদের সুযোগ সুবিধা এগুলোর জন্য ঠিকঠাক থাকে, তাদের শরীর স্বাস্থ্য বীমা টিমা যা করানোর দরকার সবগুলোকেই এই সরকার দেবে আশা করছি। মানে ওই যে বলে ভয় নয় ভরসা। আপাতত যে কোনো রাজনৈতিক দলের সমর্থক আমরা হতে পারি, কিন্তু এই ট্যাগলাইনটার প্রতি আমাদের একটা বিশ্বস্ত থাকতে হবে, আশা রাখতে হবে, ভয় নয় ভরসা আসুক। ফলে আমরা ভরসায় এখন থাকবো, এটুকুই আমরা বলতে পারি। বুঝে গেছি এই কথাতেই যে আমার দিকে তাকাচ্ছ কেন? এই কথাটা তো বুঝে গেছে। ভূষণ এবং আশিয়া এটাতেই মতে মত, মানে হ্যাঁতে হ্যাঁ ওরা হ্যাঁ না কিচ্ছু বলবে না। না হ্যাঁ না লাগছেন তো? বলার কিছু নেই। অবশ্যই যখন একটা নতুন সরকার আসে, যেরকম ভাবে বললো, অনেক আশা প্রত্যাশা থাকে মানুষের, যে এটা বদলাবে, ওটা পাল্টাবে, এটা বন্ধ হবে, ওটা চালু হবে। কিন্তু মানে একটা ইন্ডাস্ট্রিতে আমার যেটা মনে হয় যে যেখানে মানুষ থাকবে, পলিটিক্স থাকবেই, সেটা কিছু করার নেই। কিন্তু যারা মানে ডিজার্ভিং, তারা যেন কাজ পায়, তারা যেন অন্য কোনো উপায়ে অন্য লোককে সরিয়ে দিয়ে, মানে এই ধরনের কাজ যাতে বন্ধ হয়, সব দলের ডিজার্ভিং লোকেরা যেন কাজ পায়। এবং যেমন আমাদের ভারতবর্ষ, যে সিপিএম আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, তৃণমূল আছে বা ছিল, মানে বিভিন্ন লোক আছে, তারা যেরকম ভাবে একটা দেশে একসাথে রয়েছে, একটা ইন্ডাস্ট্রিতেও যেন সব ধরনের লোক একসাথে থাকতে পারে। আমি বললাম প্ল্যাটফর্মে চেষ্টা করছে বিভিন্ন ধরনের, খুবই ছোট প্ল্যাটফর্ম চেষ্টা করছে তাদের পা মজবুত করে রাখার। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজ নিয়ে আসছে, বছরে 6-7টা করে কাজ এরা করছে, এবং বিভিন্ন ধরনের কাজ করছে। শুধু একই প্যাটার্নের একই টাইপের কাজ এরা করে না। 6টা কাজ যদি এরা বছরে নিয়ে আসে, 6 রকম ফ্লেভারের, এবং যারা ভালো কাজ করে তাদেরকে নিয়েই করছে। বিভিন্ন ধরনের গল্প, নতুন নতুন গল্প আনার চেষ্টা করছে এবং এদের প্রত্যেকটা মজাটা হচ্ছে যে এরা প্রত্যেকটা গল্প আলাদা গল্প চুজ করে, মানে একই প্যাটার্নের একই টাইপের গল্প চুজ করে না। সো এটা একটা ভালো দিক। যদি দর্শক এগুলো নেয় ঠিকঠাক করে, তাহলে বাকি যারা নতুন কাজ করতে চাইছে তারা হয়তো আরো বেশি করে নতুনত্ব কিছু নিয়ে আসার ভাবনাটা ভাবতে পারবে। সো আমার মনে হয় এদের সাপোর্ট করা উচিত। হ্যাঁ, আমরা সব কাজই বলি যে এই কাজটা সেরা কাজ করেছি, এটা দারুণ কাজ, আপনারা দেখবেন। কিন্তু আক্ষরিক অর্থেই বলতে গেলে দেখা যায় যে প্ল্যাটফর্ম এইটের যে দুটো কন্টেন্টে আমি কাজ করলাম, ফেলুমিত্তিলেন এবং স্বর্গরম, দুটো আমার খুব মানে প্রাণের টেক্সট হয়েছে। কারণ আমি যেহেতু মফস্বল, গ্রামাঞ্চল, এইগুলো আমার খুব চেনা জায়গা, সেখান থেকে বেড়ে ওঠা, আমার জীবন যৌবন সবটাই ওখানেই কেটেছে। ফলে এটার সঙ্গে আমি খুব রিলেট করছি, প্রত্যেকটা চরিত্র আমার চেনা চরিত্র। ফলে তো এই গল্পের বুননটা এমন আছে, এত মজা আছে এর মধ্যে, তার সঙ্গে এর মধ্যে পরতে পরতে বিভিন্ন রকম ভালোবাসা, রাগ, ক্ষোভ, রাজনীতি, একটা একটা সামাজিক জীবন, পারিবারিক জীবন, ক্রাইসিস, হতাশা, সবটা মিলে একটা খুব গ্রামীণ প্রেক্ষাপটে একটা পেইন্টিং এর মতন একটা গ্রামে আমরা এই পুরো প্রজেক্টটাকে ফেলতে পেরেছি। এবং আমাদের এন্টায়ার যা কাস্ট এবং ক্রু আছে, বেবে যেমন ডিওপি হিসেবে ছিল, কালামদা এডিটার হিসেবে ছিলেন, অরিজিৎ তো ক্যাপ্টেন হিসেবে আমাদের কাজ করেছেন, অরিজিৎ দাশগুপ্তর কথা বলতে হয়। তো আমি মনে করি যে এইটা অনেক রিফ্রেশিং মনে হবে। এই ক্রাইম, থ্রিলার, ভায়োলেন্সের যে আমাদের স্রোত বইছে চারিদিকে, ওটিটির বা ছবিতেও দেখছি, তার থেকে অনেক বেশি রিফ্রেশিং লাগবে, মানুষের কাছে খুব আবেদন তৈরি করবে, অনেক বেশি নস্টালজিয়া হবে মানুষ। সেই কারণে আপনারা একবার দেখুন, 17 জুন আসছে প্ল্যাটফর্ম 8-এ স্বর্গরম, খুব ভালো লাগবে এই আমার বিশ্বাস। আপনারা দেখবেন এবং মতামত জানাবেন। একদম এটাই, যেটা বললো যে খুব অন্য রকমের গল্পটা, এরকম গল্প ইউজুয়ালি দেখা যায় না। তো সেটাই আশা করছি আপনাদের ভালো লাগবে। সবকিছু একসঙ্গে পাবেন, যেটা বললো যে সবকিছুই, মানে সব অ্যাসপেক্টকে একসঙ্গে একটা ওয়েব সিরিজে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখানো হবে। তো আশা করছি ভালো লাগবে আপনাদের। এই থ্রিলার, খুন, মার্ডারের বাইরে গিয়ে একটা খুব মজার গল্প, যেটা অরিজিৎ দার তৈরি করা একটা গল্প, সেটা এরম ভাবে ডেভেলপ করা, এবং প্ল্যাটফর্ম 8 যে এরম একটা গল্পকে সাপোর্ট করেছে, তার জন্য খুব গ্রেটফুল। আর আমি এরম একটা চরিত্র করে খুব মজা পেয়েছি। কাস্ট, ক্রু, যেভাবে ছবিটা বানানো হয়েছে সেটা অত্যন্ত মজার। আমি শিওর ওটা আপনারা
একদম চোখের সামনে দেখতে পারবেন।